তো প্রিয় শিক্ষার্থী, তোমাদেরকে জাতীয় বিশ্ববিদ্যালয়ে কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি প্রফেসর মোহাম্মদ আতাউর রহমান, ব্যবস্থাপনা বিভাগ, ঢাকা সিটি কলেজ। তোমাদের পূর্বে আরো 5টি ক্লাস নিয়েছি। আজকে আমার 6ষ্ঠ ক্লাস, অর্থাৎ প্রকল্প ব্যবস্থাপনা এই পেপারের আজকে আমি 6th ক্লাসে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। আমি গত ক্লাস অর্থাৎ 5 নম্বর ক্লাসে তোমাদেরকে বলেছিলাম যে আমি যে চ্যাপ্টার পড়াচ্ছি সেই চ্যাপ্টারের নাম হলো বাজার ও চাহিদা বিশ্লেষণ। অর্থাৎ একটি প্রকল্প ব্যবস্থাপক উনি প্রকল্প থেকে উৎপাদিত পণ্য বা সেবা বাজারে বিক্রি করতে পারবেন কিনা, তার চাহিদা থাকবেন কিনা, কোনো পরিবর্তিত হবে কিনা, নতুন কোনো প্রতিযোগী বাজারে আসবেন কিনা, এই নানান বিষয়ে বিচার বিশ্লেষণ করে উনি সিদ্ধান্ত নেবেন। এই সংক্রান্ত বিষয়গুলোতে গত ক্লাসে আমি বাজার বিশ্লেষণ কি, চাহিদা বিশ্লেষণ কি, কিভাবে চাহিদা বাজার বিশ্লেষণ করা যায়, এই বিষয়গুলোর তাত্ত্বিক বিষয়গুলো আমি গত ক্লাসে আলাপ করেছিলাম। এই আলোচনার ধারাবাহিকতায় আজকে আমি তোমাদেরকে এক্সারসাইজ করাবো, অর্থাৎ প্র্যাকটিক্যাল এক্সারসাইজ, যেটা বলা হয় ব্যবহারিক অনুশীলন। এগুলো আজকে এই ক্লাসটা নিয়ে আমি আলাপ করব। তোমাদেরকে আমি বলে নিই যে এই ব্যবহারিক যে এক্সারসাইজ গুলো আছে, অর্থাৎ আমরা সাধারণ ভাষায় যাকে আমরা অঙ্ক বলি, এই অঙ্ক কিন্তু প্রতি বছর আমাদের ন্যাশনাল ইউনিভার্সিটির ফাইনাল পরীক্ষায় আসে। কমপক্ষে একটা অঙ্ক আসবে, আর একটা অঙ্ক আসা মানে এখানে 8টা মান বা 10টা মান, 8 থেকে 10 মার্কের অঙ্ক আসে। এই বিষয়গুলো আমি আর তোমাদেরকে আলোকপাত করব। তবে আরেকটু তোমাদেরকে একটা তথ্য দিয়ে নেই, সেটা হলো যে এই অঙ্কগুলো এক্সারসাইজ গুলো বা এই বিষয়গুলো তোমরা অনার্স থার্ড ইয়ারে বিজনেস স্ট্যাটিস্টিক্স এ এটা করে এসেছো, অর্থাৎ তোমাদের এই ব্যাপারে ব্যাপক ধারণা আছে। তারপরেও যেহেতু এখানে আলাদা কোশ্চেন হিসাবে প্রতি বছরই আসে জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রশ্নপত্রে, অতএব এইটা গুরুত্বের সাথে যেহেতু পড়তে হবে, এই কারণে একজন শিক্ষক হিসাবে বিষয়গুলো তোমাদের সামনে আমি তুলে ধরছি। এখন দেখো, তোমরা স্ক্রিনে নিঃসন্দেহে দেখতে পাচ্ছ চাহিদা পূর্বানুমানের ন্যূনতম বর্গ পদ্ধতি, অর্থাৎ লিস্ট স্কয়ার মেথড অফ ডিমান্ড ফরকাস্টিং। লিস্ট স্কয়ার মেথড এটা কিন্তু বাজার ও চাহিদা বিশ্লেষণের বা চাহিদা বাজার ও চাহিদা পূর্বানুমানের একটা অন্যতম পদ্ধতি। এই সম্পর্কে তোমার ধারণা আছে। এখন দেখো, আমি তোমার একটা বিষয় এখানে বলে দিচ্ছি। তোমরা নিঃসন্দেহে দেখতে পাচ্ছ যে পদ্ধতিতে ভোক্তাদের অতীত ভোগ প্রবণতা বিশ্লেষণ করে ভবিষ্যৎ ভোগ বা চাহিদা প্রকাশ করা হয় তাকে প্রবণতা প্রক্ষেপণ পদ্ধতি, বা এটাকে বলা হয় ন্যূনতম বর্গ পদ্ধতি। অর্থাৎ ন্যূনতম বর্গ পদ্ধতিতে অতীতের ভোগ প্রবণতা বিশ্লেষণ করে ভবিষ্যতের ভোগ বা চাহিদার পরিমাণকে পূর্বাভাস করা হয়। এখন এই লিস্ট স্কয়ার মেথডের সাথে 2টি বিষয় জড়িত, যাদের একটি হলো ভোক্তাদের অতীত ভোগের তথ্যের আলোকে ভবিষ্যৎ ভোগ প্রবণতা নির্ণয়, আর আরেকটা হলো যে প্রবণতার বহিঃপ্রক্ষেপণ নির্ণয়ের মাধ্যমে ভবিষ্যৎ ভোগ সম্পর্কে ধারণা। এখানে প্রথম বিষয়টা হলো অতীতের ভোগ প্রবণতার আলোকে ভবিষ্যৎ ভোগ প্রবণতা নির্ণয় করা। আগে নির্ণয় করতে হবে, এরপরে ওটার আলোকে আমাদের প্রবণতার বহিঃপ্রক্ষেপণ অর্থাৎ এক্সট্রাপোলেশন নির্ণয়ের মাধ্যমে ভবিষ্যৎ ভোগ সম্পর্কে ব্যাপক ধারণা দিতে হবে। এখন এই চাহিদার পূর্বানুমানের ক্ষেত্রে, অর্থাৎ ডিমান্ড ফরকাস্টিং এর ক্ষেত্রে যে বিষয়গুলো আমরা এর আগে তার থেকে পড়েছি, এর ভিতরে দুটি বিষয় তোমাদেরকে এখানে পরীক্ষায় দেখা যায় যে প্রতি বছরই একের পর এক আসছে। এই জন্য আমি যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটো বিষয়, একটা ন্যূনতম বর্গ পদ্ধতি লিস্ট স্কয়ার মেথড, আর একটা হলো মুভিং এভারেজ মেথড। এই দুটো বিষয় নিয়ে আমি এখন ডিসকাস করছি। এখন দেখো, ন্যূনতম বর্গ পদ্ধতি এটা আবার কি।
একটু আমরা প্রাথমিক ধারণা নিয়ে নিই। ন্যূনতম বর্গ পদ্ধতি, এটা হলো বিখ্যাত ফরাসি গণিতবিদ অ্যান্ড্রিয়েন লিজেন্ডার। ঊনবিংশ শতাব্দীতে সরল রেখা অঙ্কনের জন্য ক্ষুদ্রতম বর্গ প্রক্রিয়া প্রবর্তন করেন। অর্থাৎ এইটা ইনার যেটা, এটা কিন্তু পরীক্ষাতে 1 মার্কে আসতে পারে, লিস্ট স্কোয়ার মেথডের প্রবক্তাকে। উত্তর হবে ফরাসি গণিতবিদ অ্যান্ড্রিয়েন লিজার্ডে। আচ্ছা, এখন এই পদ্ধতিটা কি দেখো, সংজ্ঞা আমরা বলি যে সরল রেখা হতে সাধারণ ধারা নির্ণয় করা হয়, যে সরল রেখা হতে সাধারণ ধারা নির্ণয় করা হয় তাকে সাধারণ ধারা নির্দেশক রেখা বলে। এরূপ সরল রেখা অঙ্কনের সময় মনে রাখতে হবে রেখা হতে চলকের মূল বিন্দুগুলো যেন উভয় পাশে সমান দূরত্ব থাকে। অর্থাৎ এখানে যেটা হবে যে আমরা যখন গ্রাফ পেপারে এইগুলো নিব তখন যেন সমান দূরত্ব নিয়ে এটা রাখা হয়। তোমরা জানো গ্রাফ পেপারে ক্ষুদ্র ক্ষুদ্র অনেকগুলা ভাগ আছে। আমরা প্রতি 5 ঘরকে 1 ধরতে পারি, বা প্রতি 10 ঘরকে 1 ধরতে পারি, বা প্রতি 15 ঘরকে আমরা 1 ধরতে পারি। আমরা প্রথম যেটা ধরবো পরবর্তী জন্য একই মানের বা একই সমান দূরত্বে এগুলো আমরা নিতে পারি। মানে এক্স অক্ষে সময় নিতে হবে এবং ওয়াই অক্ষে চলক নিতে হবে। অর্থাৎ যখন আমরা লিস্ট স্কোয়ার মেথডে গ্রাফ পেপার উপস্থাপন করব তখন এক্স অক্ষের সময় এবং ওয়াই অক্ষের চলক উপস্থাপন করব। এখানে এক্স চলকটা হবে স্বাধীন আর ওয়াই চলক হবে অধীন। এইখানে দেখো সূত্র দেওয়া আছে, আমরা কিভাবে বিষয়টা করব আমরা পরে আমরা একটু বলি এক্সাম্পল আবার করব। আমাদের কালীন সারির সাধারণ সমীকরণটা হলো, একটু খেয়াল করো, আমি তোমাদেরকে দেখাচ্ছি। এইটা হলো আমাদের মূল সমীকরণ। মানে এই মূল সমীকরণ এখানে এই এক্স, অর্থাৎ এই এক্সটা হলো স্বাধীন আর এই ওয়াইটা হলো অধীন। এখন এ এবং বি কি? হ্যাঁ, এখানে এ এবং বি হলো ধ্রুবক, কনস্ট্যান্ট। এখন এই ধ্রুবক বের করে দেখো, এই এ মিনস হলো এক্স, ওয়াই বার। এ মানে এটা একটা এখানে এক্স হলো ধ্রুবক, লেখা দেখো এ এবং বি ধ্রুবক। এখন এ কি? এর সূত্র হলো ওয়াই বার, অর্থাৎ এ ইকুয়াল টু ওয়াই বার। আমরা ওয়াই বার যদি বের করতে পারি এর অর্থ হলো এ বের করে ফেললাম। এবার বি, বি কি? বি বের করার সূত্র হলো সামেশন এক্স ওয়াই ডিভাইড বাই সামেশন এক্স স্কোয়ার। আমরা এই সূত্রগুলো, অর্থাৎ আমরা এই সূত্রগুলো ব্যবহার করে আমরা লিস্ট স্কোয়ার মেথডে আমরা ডিমান্ড ফরকাস্টিং করতে পারি। এখন দেখো এই বিষয়গুলো আমি একটা উদাহরণ সাহায্যে দেখাচ্ছি, একটু খেয়াল করো। লিস্ট স্কোয়ার মেথডে অঙ্ক করার সময় এখানে প্রথমেই আমাদের যে বিষয়টিকে আমাদের বিবেচনায় আনতে হবে, সেখানে যে তথ্যগুলো দেওয়া থাকে, যে বছর বা টাইম গুলো দেওয়া থাকে, এই টাইমের সংখ্যাকে জোড় না বেজোড়, অর্থাৎ অড নাকি ইভেন, এগুলো অবশ্যই আমাদেরকে মাথায় রাখতে হবে। দেখো আমি উদাহরণটাকে তোমাদের জন্য সেভাবেই সাজিয়েছি। উদাহরণ আমরা প্রথমে যেটা বলছি যে বেজোড় শোনের ক্ষেত্রে, অর্থাৎ আমাদের যাতে বেজোড় শোন হয়, অর্থাৎ আমার দেখো এখানে বেজোড় আমাদের 2011, 12, 13, 14, 15, 16, 17, অর্থাৎ দেখো গুণে দেখো 1, 2, 3, 4, 5, 6, 7। এখানে আমাদের সংখ্যা অর্থাৎ টাইম যা আছে বেজোড় সংখ্যা 7টি ইয়ার দেওয়া আছে। যদি 8টি ইয়ার দেওয়া থাকতো তাহলে এটাকে আমরা জোড় বলতাম, বা 5টা দেওয়া থাকলে এটা বেজোড়, 3টা দেওয়া থাকলে বেজোড়। তোমরা জানো 3, 1, 3, 5, 7, 9, 11 ইত্যাদি ইত্যাদি বেজোড় সংখ্যা। এখন এই বেজোড় সংখ্যা 1, 2, 3, 4, 5, 6, 7টা ইয়ার, আর 7টা ইয়ারের এগেনস্ট আমাদের উৎপাদনের পরিমাণ দেওয়া আছে। বলা হলো কি যে এই তথ্যটাকে, অর্থাৎ এই সারণীটাকে তোমরা লিস্ট স্কোয়ার মেথডের সাহায্যে গ্রাফ পেপারে উপস্থাপন করো। এখন দেখা যাক আমরা এর সমাধানে চলে আসি, কিভাবে এই কোশ্চেনটা যদি আমাদের আসে আমরা এটা কিভাবে এটা আমরা উপস্থাপন করব। পরীক্ষায় এগুলা ইংরেজিতে আসে, আমি বাংলা দিয়েছি, আর এখানে বাংলা আর ইংলিশের খুব বেশি সমস্যার কথা না, কারণ আমি পরবর্তী ডিটেলস সেটা আলাপ করেছি। সমাধান দেখো, প্রথমে যারা করবা পরীক্ষা হলে এই কোশ্চেনটাই আসে, লিখবা সমাধান, তারপরে গণনা তালিকা, অর্থাৎ আমরা কি টেবিল ফর ক্যালকুলেশন, টেবিল ফর ক্যালকুলেশন, গণনা তালিকা। তোমরা এগুলো জানো কারণ তোমাদের থার্ড ইয়ারে তোমরা একটা ইংলিশ ভার্সনে পড়ে আসছো, পরিসংখ্যানটা বিজনেস স্ট্যাটিস্টিক্সটা তোমরা ইংলিশ ভার্সনে পড়াশোনা করে এসেছো। আমাদের শিডিউল টেবিল ফর ক্যালকুলেশন। এখন আমাদের এখানে ইয়ার, বছর, উৎপাদনের পরিমাণ, যে তথ্যটা এখানে দেওয়া আছে এই তথ্যটা ইয়ার, এই যে এই তথ্যটা, এই ইয়ারটাকে আমরা এইভাবে নিয়েছি, আর উৎপাদনের পরিমাণ
অর্থাৎ এই যে উৎপাদনের পরিমাণ এটাকে আমরা এভাবে নিয়েছি, আমরা এটা হুবহু তুলে নিলাম। এর পরবর্তীতে আমাদের কি করতে হবে তোমরা সেটা দেখো, একটু খেয়াল করো। সেখানে হলো আমাদের এই অঙ্কটা করতে গেলে আমাদের মূল যেটা লাগবে, আগে আমাদের একটা এক্স লাগবে, এক্স, আমাদের একটা এক্স লাগবে। কারণ এই এক্সটা কি দেখো, এখানে বলা হলো যে এখানে এক্সটা হলো এক্স মাইনাস এ, এক্স এই এক্স ছোট এক্স, হ্যাঁ, এইটা তাহলে এটা আমার অর্থাৎ এখানে আমাদের দেখো এখানে এক্স অনেকে অনেক ভাবে লিখতে পারে, এখানে এক্স যে আমরা করেছি এটা আসলে এইখান থেকে আমরা যেটা করব দেখো 1 1 2 3 4 5 6 7, এই 7টার ভিতরে আমাদের মাঝখানে কোনটা 1 2 3 4, অর্থাৎ এই যে আমাদের 2014 সাল এটা ঠিক মাঝখানে আছে, মানে এক্স এর সূত্র হলো এক্স মাইনাস এ। আর এই এক্স মানে কিন্তু আমাদের এই ইয়ার গুলো, এই বড় এক্স মানে এই ইয়ার গুলো, আর এটা হলো আমাদের, আর এ মিনস হলো এই মাঝখানের এইটাকে, অর্থাৎ যেটা মাঝখানে এটাকে আমরা একটা এ ধরে নেব। আমরা যেটা করছি এখানে একটা এস্টিমেটেড এক্স ধরে নিচ্ছি। এখন দেখো এইটা আগে আমরা করে নেই, এই এটার এক্স কত, অর্থাৎ এই লাইনটা যেটা আমার দেওয়া আছে এই লাইনের এক্স কত, এর উত্তর হবে এক্স মাইনাস এ। তাহলে এই 2014 এর এক্স 2014 আর এর এ হলো আমাদের এখানে এ, তাহলে 2014 বিয়োগ করলে আমরা এখানে শূন্য পেয়েছি। এবার উপরটা দেখো, উপরটা হয় 13, 2013 বিয়োগ 2014, তাহলে -1, এখানে দেখো -1, এখানে 12 আর 14 বিয়োগ করলে -1, মনে রাখবে এটা কিন্তু আগে 12, এই যে এই এক্স মিনস হলো এইটা, তাহলে 12 বিয়োগ এই মানে এই তাহলে এখানে আমাদের -2 -3, ঠিক তদ্রূপ ভাবে আমরা এদিকে আসি দেখো, তাহলে 15 বিয়োগ 14, তাহলে হলো 1 2 3 ইত্যাদি। এরপর আমাদের লাগবে এক্স ওয়াই লাগবে। কেন লাগবে খেয়াল করো, এই দেখো এখানে আমরা বলেছি আমাদের এক্স ওয়াই লাগবে, এই যে এক্স ওয়াই, এখানে এক্স ওয়াই লাগবে আর এক্স স্কোয়ার লাগবে, কারণ বি বের করতে গেলে এক্স ওয়াই লাগবে সামেশন, আর সামেশন ওয়াই স্কোয়ার এক্স স্কোয়ার, এই জন্য আমরা এখানে এটা বের করছি। দেখো এক্স ওয়াই, এক্স ওয়াইটা এই যে এক্স ওয়াইটা আমরা কিভাবে পেলাম, এক্স ওয়াইটা আমরা কিভাবে পেলাম, এই এক্স 3 ইন্টু 77 গুণ করলাম, মাইনাস সাইন আছে মাইনাস দিয়ে দিলাম, ঠিক তদ্রুপ ভাবে এইটার এটা গুণ করে আমরা এটা পেলাম, এটা গুণ করে এটা পেলাম, এইভাবে আমরা এক্স ওয়াই বের করে দিলাম। এরপরে আসো এক্স স্কোয়ার, এক্স স্কোয়ার হলো এই যে এক্স আমরা বের করেছি, এই এক্সটা বের করেছি, এই এক্স 3, তাহলে 3 গুণন 3, 3 3 9, মাইনাস মাইনাস তো আর হবে না, কারণ স্কোয়ার দিলে পরে তো আমাদের এখানে মাইনাস প্লাস হয়ে যায়, ঠিক 2 2 4, 1 1 1 0, আমরা এইভাবে বের করে। এখন দেখো যে আমরা যেহেতু আমাদের আমরা ওয়াই বার বের করব, কারণ ওয়াই সামেশন ওয়াই লাগবে, কারণ আমরা ওয়াই বারের সূত্র জানি। দেখো যে ওয়াই বারের সূত্র কি, সামেশন ওয়াই ডিভাইডেড বাই নাম্বার অফ ইনফরমেশন। তাহলে এখন দেখো আমাদের যেটা হলো সামেশন ওয়াই আমরা এখানে পেয়ে গেলাম, এটা যোগ করে এটা আসলো 623, সামেশন এক্স 0, দেখো এখানে এটা সবসময় 0 হয়, মনে রাখবা এটা যখন বেজোড় সংখ্যা হবে সবসময় 0 হয়। তুমি এটা যদি যোগ করো -6, এখানে যদি আমাদের প্লাস করো তাহলে এখানে +6, তাহলে -6 + 6 এটা 0 হয়ে গেল। এবার সামেশন এক্স ওয়াই, এগুলো যদি আমরা ক্যালকুলেটরে যোগ বিয়োগ করি তাহলে এখানে 56 আসবে, আর এক্স স্কোয়ার আমরা এটা ই করলে 28 মানে 28 চলে আসবে। এই হলো আমাদের মোটামুটি গণনা। এখন দেখো আমরা এই তথ্য যেটা আমরা টেবিলে বের করলাম, অর্থাৎ এই দুটো আমাদের কোশ্চেনে দেওয়া থাকবে, আর এই তিনটা আমাদেরকে অতিরিক্ত আমাদেরকে অবশ্যই বের করে নিতে হবে। এখন দেখো যে ন্যূনতম বর্গ পদ্ধতিতে সাধারণ ধারা নির্ণয়ের সমীকরণটা কি, সবার আগে সমীকরণটা লিখবা। এই যে সমীকরণ y e = a + ba, এই e মিন্স কিন্তু এস্টিমেটেড, যেহেতু এটা ফরকাস্টিং কখনো এটা ক্যালকুলেটেড হয় না, এটা কখনো গণনা করা যায় না। আগামীকাল কি হবে তুমি আজ করতে পারো, তুমি মোটামুটি ধারণা করতে পারো, তুমি হবেই 100%, এইটার অধিকার সৃষ্টিকর্তা তোমাকে আমাকে দেননি। এই জন্যই আমরা যে কোনো এস্টিমেটেড এর ক্ষেত্রে, পূর্বাভাসের ক্ষেত্রে ছোট্ট করে আমরা ই লাগায় রাখি, এই ই মিন্স হলো এস্টিমেটেড বা এখানে পূর্বাভাসকৃত, এটা সত্যই যে হবে এই গ্যারান্টি এখানে কেউ সৃষ্টিকর্তা দিতে পারবে না।
তাহলে এটা তাহলে ওয়াই, এখানে দেখো এ ইকুয়াল টু ওয়াই বার, আর এই যে ওয়াই বারের সূত্র আমাদের সামেশন ওয়াই ডিভাইড বাই এন। এই সামেশন ওয়াই আমরা বের করেছি, এইটা এন হলো 7, 1 2 3 4 5 6 7, এই 7টা, আর 89 হলো, আর বি হলো সামেশন এক্স ডিভাইড বাই এক্স স্কয়ার। এক্স ওয়াই যেটা হলো আমরা বের করেছি, এই যে এখানে 56 আর এখানে হয়েছে আমাদের 28, এক্স বা 28 গুণ করলাম 2 আসছে এখানে। এখন দেখো এই যে ওয়াই এ প্লাস বি এ এবং বি এর মান সমীকরণে বসিয়ে, এই সমীকরণে আমরা এখন এই মানটা বসিয়ে দেব। এর জন্য আমাদের একটা ছোট্ট একটা টেবিল করতে হবে, সেখানে এই দুটা তথ্য আমাদের এইখানে এই কোশ্চেনে দেওয়া আছে অথবা আমরা এখানে দিয়েছি, এটাই আমরা আবার এখান থেকে আমরা হুবহু তুলে নিয়ে। আচ্ছা, এরপরে প্রাক্কলিত উৎপাদন। প্রাক্কলিত কেন বলছি, যেহেতু এটা এস্টিমেটেড, এটা অ্যাকুরেট তো নাও হতে পারে, এটা হলো এস্টিমেটেড কারণে আমরা প্রাক্কলিত উৎপাদন লিখছি আর কি। বা তোমরা ইংরেজি লিখবা, এখানে লিখবা ইয়ার, এখানে লিখবা প্রোডাকশন, এখানে লিখবা হলো এস্টিমেটেড প্রোডাকশন। এটা প্রোডাকশন, এস্টিমেটেড প্রোডাকশন। তাহলে এখন দেখো যে এইটা আমরা কিভাবে বের করলাম। এইটা হলো আমাদের মূল সমীকরণ, এটা আমাদের মূল সমীকরণ। দেখো এই সমীকরণে আমাদের এ কত, এ হলো 89, যেটা আমরা এইমাত্র বের করে। দেখো এ ইকুয়াল টু হলো 89, আমরা 89 এখানে বসিয়ে দিয়েছি, খেয়াল করো 89 এ বসিয়ে দিয়েছি। প্লাস প্লাস 2 মানে কি বি, বি হলো কত হয়েছে, এই দেখো বি মানে এখানে 2, তাহলে এখানে আমরা 2 দিলাম, ইনটু ইনটু এক্স। এই 2011 সালের এক্স কত একটু খেয়াল করো, 2011 সালের এক্সটা হলো আমাদের এখানে 3, অর্থাৎ আমরা 2011 সালটাকে হাইলাইট করে দেখো, 2011 সালের এক্স হলো -3, তাহলে আমি এখানে -3 নিলাম। এটা যদি আমি ক্যালকুলেটরে বা কম্পিউটারে আমরা ক্যালকুলেট করি, তাহলে আমাদের 83 আসে। কিভাবে আসে দেখো, এই 2 গুণন 3, তাহলে -6, এখান থেকে -6 বাদ দিলে 83। ঠিক তদ্রূপ ভাবে আমরা যদি 12 কথা চিন্তা করে, তাহলে এটার এ সেম, এই দুটো সবসময় সেম হচ্ছে, কারণ এ প্লাস বি তো সবটা সেম, কিন্তু এক্স চেঞ্জ হয়। তাহলে এই যে এক্স, অর্থাৎ এখানে এক্স এই যে বসিয়েছি, এটাকে -2, যদি একটু উপরে যাও দেখো এটার কিন্তু দেখো -2। এইভাবে প্রত্যেকটা ডাটার এটা বের করে আমরা এই এস্টিমেটেড, অর্থাৎ 83, 85, 87, 89, 91, 93, 95, এই ডাটাগুলো এস্টিমেটেড ডাটাগুলো আমরা পেয়ে গেলাম। এই এস্টিমেটেড ডাটা অর্থাৎ 83, 85, 87, 89, 91, 93 আর 95, এটা হলো এস্টিমেটেড। আর এই যে এটা হলো আমাদের যেটা দেওয়া আছে, অর্থাৎ এটা যে মূল ডাটা আর হলো এস্টিমেটেড। এই দুটো তথ্য যখন আমরা গ্রাফ পেপারে উপস্থাপন করব, তখন দেখব যে এই ডাটাটা একটা স্ট্রেট লাইন, অর্থাৎ আমাদের একদম সরল রেখা সৃষ্টি করেছে, ওইটাই হবে আমাদের সাধারণ ট্রেন্ড লাইন বা বিক্রয়ের আমাদের পূর্বাভাস। এখন দেখো বিষয়টাকে আমি চিত্রের মাধ্যমে নিচে দেখিয়েছি গ্রাফ পেপারে। তোমাদের গত ক্লাসে বলেছিলাম একটা গ্রাফ পেপার সামনে রাখবে, যদি এখন যেহেতু আমাদের সময় কম, 40 মিনিট শেষ করতে হবে, এই কারণে তোমরা এটা খুব খেয়াল করে অঙ্কন করবা ক্লাসের পরে। আমি তোমাদেরকে এটা দূর থেকে হোম ওয়ার্ক দিয়ে দিলাম। এখন দেখো যে এইটা তোমাদের যত ধারণা আছে, তারপরে বলছি আমি ও এক্স অক্ষে নেবা, এখানে ও ওয়াই অক্ষে নেবা। আমাদের যে টাইম দেওয়া আছে, সময় বা ইয়ার, এই যে ইয়ার দেওয়া আছে, তাহলে এই ইয়ারটা আমাদের মাত্র 7টা। আমি নিয়েছি 2011, 12, 13, 14, 15, 16, 17। আরো থাকতো আমরা আরো নিতাম। তবে এখানে একটা বিষয় খেয়াল করতে হবে যে কোনোটা বড়, কোনোটা সমান দূরত্বে হয় যেন। তোমাদের গ্রাফ পেপারে দেখবা এখানে 5টার ঘর দেওয়া আছে, 10টার ঘর দেওয়া আছে। 10টার ঘর দিলে পরে হয় কি, যে গ্রাফ পেপারে এটা তথ্যটাকে উপস্থাপন করা যায় না। কারণ হলো যে আমরা যখন 7টা 8টা ইয়ার দিই, তখন অত বড় গ্রাফ পেপার পাওয়া যায় না, কারণ A4 সাইজের যে কাগজগুলো তোমাদেরকে সরবরাহ করা হয়, তাও অনেক ক্ষেত্রে কলেজগুলো অর্ধেক দেওয়া হয়। যার ফলে তোমরা ন্যূনতম 5টা ক্ষুদ্র ক্ষুদ্র ঘর যে 5টা করে আছে, 1 2 3 4 5, এই 5টাকে তোমরা 1 ইউনিট ধরবা। তাহলে এখানে 5টা 1 ইউনিট, এখানে 5টা 1 ইউনিট, এখানে 5টা, কোনাতে 5টা, কোনাতে 3টা, কোনাতে 6টা, এভাবে ধরবো না, যাই ধরনের সমান দূরত্ব ধরে আমরা এগুলা গ্রাফ পেপারে নিয়ে নিলাম। আর ও ওয়াই অক্ষে এটা আমরা প্রোডাকশন নিয়ে নিলাম। প্রোডাকশন
কারণ কি দেখো 70, 80, 90, 100। এখানে একটু খেয়াল করবা যখন আমরা নিব এইটার সাথে যে সামঞ্জস্য থাকে, মানে এটা দেখো আমাদের আছে 77 আছে সর্বনিম্ন, সর্বোচ্চ আমাদের 98 আছে, 98 সর্বোচ্চ, 77 আর 98। এখানে আমরা 70 নিয়েছি, এখানে আমরা 100 নিয়েছি। যদি এখানে 65 থাকতো, কোনো ছোটরা 65, তাহলে আমরা নিতাম 60 থেকে নিতাম। আবার যে এখানে আমাদের 107 থাকতো, তাহলে আমরা 110 পর্যন্ত নিতাম। হ্যাঁ, এইভাবে আমাদের একটু বিচার বুদ্ধি করে আমাদের গ্রাফ পেপারে এইগুলো নিতে হবে। আচ্ছা, এটা আমরা নিয়ে নিলাম। এখন দেখো 2011 সালে এখানে যে কোনো তথ্যটা আমরা আগে ইনসার্ট করবো। কারণটা কি, এখানে আমাদের দুটো তথ্য নিতে হবে, একটা হলো অরিজিনাল ডাটা আর হলো এস্টিমেটেড ডাটা। আমি আগে অরিজিনাল ডাটাটাকে নিয়ে নিচ্ছি। এখানে 2011 সালে হবে 77। এখন দেখো 2011 সালে এই যে 2011 সালে এই যে ডাটাটা, এই ডাটাটা হলো আমরা 77 নিয়েছি। এবার 2012 সালে দেখো 2012 সালে কত আছে, 2012 আছে 88। 2012 সালে আমরা এই ডাটাটা আমরা 88 নিয়েছি, অর্থাৎ 90 একটু নিচে। 2013 সালে দেখো ডাটা দেওয়া আছে কত, 94। 2013 সালে দেওয়া আছে 94, এই যে 94 এটা নিয়েছি। গ্রাফ পেপারে বসাও, ঠিক এভাবেই বসে যাবে। এরপর 14 সালে আমরা নিয়েছি হলো এখানে 85, এখানে আছে 14 সালে 85 নিয়েছি। এবার 15 সালে নিয়েছি আমরা, দেখো দেওয়া আছে 91, এখানে আছে 91। এরপরে আমাদের 16 সালে দেওয়া আছে 98, সর্বশেষ 17 দেওয়া আছে 90। এটা নিলাম। এই যে ডাটাগুলো, এগুলো আমরা ড্যাশ 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 আকারে নিয়েছি, ড্যাশ ড্যাশ আকারে। তোমরা পরীক্ষার হলে এটাকে অন্য কোনো কালার, লাল কালি ছাড়া যে কোনো কালার দিয়ে তোমরা এটাকে ভাগ করতে পারো, সমস্যা নেই। তবে আমি যদি সুযোগ নাই, আমি এইখানে ড্যাশ 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 নিয়ে দিয়েছি। এখন আসা যাক এইগুলো আমরা উপস্থাপন করতে পারলাম। ঠিক একইভাবে আমরা 83 এইভাবে নিয়ে নেব। দেখো তাহলে আমাদের 2011 সালে যেটা আছে 83, এই 83 আমরা নিচ্ছি। দেখো 2011 সালে আমরা 2011 সালে দেখো এই 83 নিয়েছি এইটা। এবার 2012 সালে নেব 85, এবার 2013 সালে নেব 87, এবার 13 সালে নেব 89, 91, এবার 93, 95। এইটা দেখো একটা স্ট্রেট লাইন হয়ে গিয়েছে 83, 85 ইত্যাদি। আমরা এটাকে একটা স্কেল দিয়ে সুন্দর করে রেখা টেনে দেবো। শোনো, যদি কোনো কারণে এটা সরল রেখা তোমার না হয়, অবশ্যই মনে রাখবা তোমার কোথাও ভুল হয়েছে। কারণ এই লিস্ট স্কয়ার মেথডে এটা কখনো এলোমেলো হবে না। এটা যেহেতু সূত্রের মাধ্যমে, সমীকরণের মাধ্যমে বের করা হয়, কোনো অবস্থাতে বাঁকা হবে না। এটা অবশ্যই স্ট্রেট লাইন হতে হবে এবং হবেই হবে। এখন আমরা অঙ্কন শেষ। এটা আমরা ড্যাশ ড্যাশ বা ডট ডট দিয়ে আমরা এটা নিয়েছি, আর এটা আমরা ফুল রেখা টেনে দিয়েছি। পরীক্ষার হলে তোমরা এটা অন্য কালার দিয়ে করতে পারো, আর এটা অন্য কালার দিয়ে করতে পারো, কিন্তু একই কালার ইউজ করবা না। অথবা যদি একই কালার ইউজ করো, তাহলে একটা ড্যাশ ড্যাশ দিবা আর একটা স্ট্রেট লাইন দিয়ে দিবা। তাহলে লিখছি অরিজিনাল টাইম সিরিজ ডাটা। এই যে এই ডাটাগুলো অরিজিনাল কেন বলছি, কারণ এগুলো কোশ্চেনে দেওয়া আছে। আর এটা ট্রেন্ড লাইন, এইটা আমরা বের করেছি। এখন দেখো তাহলে এখান থেকে আমরা কি পেলাম। এখান থেকে আমরা ডিমান্ড কি বুঝলাম, ডিমান্ডে এখান থেকে বুঝলাম এই ডাটাটা দেওয়া আছে 17 সালের। 17 সালের যে ডাটা দেওয়া আছে আমাদের 90 দেওয়া আছে, আমাদের বারে কমে। এখন যদি আমি তোমাকে বলি 2018 সালের আমাদের কত ফরকাস্ট হতে পারে, 2018 সালের ফরকাস্টিং, ডিমান্ড ফরকাস্টিং কত হতে পারে, এখন এটা কিন্তু তুমি বলতে পারবে। কি বলতে পারবে? দেখো এখানে ধরো এই যে আমাদের হলো 89 + 2 × 3 না, এখানে 4 দিবা। কারণ যদি 18 হয়, দেখো তাহলে আমরা এই 18 - 14, আমরা তো x - a বের করছি, তাহলে 18 - 14 তাহলে 4 হবে। তাহলে এখানে 89 + 2 × 4 দিলে পরে আমাদের এখানে 97 চলে আসবে। আমরা বলতে পারবো আমাদের 2018 সালে 97 হবে। এখন যদি তোমাদেরকে কেউ বলে ঠিক আছে আমাদের তাহলে বলো যে 2021 সালে কত হবে, 21 সালে এই ডাটার থেকে, তাহলে আমি এখানে লিখবো 2021 আমি করে 14 থেকে
আমরা 21 বাদ দিই, 14 থেকে যদি আমি 21 বাদ দিই তাহলে কি হয় দেখো, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, তাহলে 7, তাহলে যদি 7 হয় তাহলে এইখান থেকে আমরা করবো কি এই 3-এর জায়গায় 7 লিখে দেবো, তাহলে 7 × 2 14, 14 যোগ 89 যেটা হবে সেটাকে বলা হবে আমাদের ফরকাস্ট। এখন ঠিক যদি আমরা গ্রাফে বের করি তাহলে এখানে 18 সালটা আমরা দাগ দেব, যে এইটা এই রেখা টেনে দেবো, কারণ এই রেখা যেখানে আসবে সেটাই হবে আমাদের ফরকাস্টিং এর মূল বিষয়। আশা করি তোমরা এই বিষয়টা বুঝতে পেরেছো। তোমাদেরকে আরেকটা অনুরোধ করব, যেহেতু আমাদের এটা স্লাইডে দেওয়া আছে আমরা তোমাদের সামনে দিয়ে দিচ্ছি, এটা যদি না বোঝো একটু তোমরা করবা কি এটা আবার দেখবা, 2-1 বার দেখো, বই দেখো, ইনশাআল্লাহ দেখবা তোমরা এগুলো পেরে যাবা। এখন দেখা যাক আমরা এটা শিখলাম, এটা হলো আমাদের ছিল জোড় সংখ্যার ক্ষেত্রে, জোড় সংখ্যার ক্ষেত্রে। এখন আমরা বেজোড় সংখ্যার ক্ষেত্রে এটা আমরা কিভাবে বের করি। আসলে প্রবলেমটা কি জানো, প্রবলেমটা হলো এই এ নির্ধারণে, জোড় বিজোড়ের যে সমস্যাটা, অন্য কোথাও সমস্যা হলো আমাদের এখানে হলো আমাদের এই এ ধরবো কোনটাকে, এস্টিমেটেড ধরবো কোনটাকে, এটাই আমাদের বড় সমস্যা। দেখো আমি একটা 18 সাল দিয়ে দিই তোমাকে, তাহলে তুমি এ ধরবা কাকে, 14-কে বা 15-কে, কারণ এখানে আমাদের সংখ্যা তো 8টা হয়ে যাবে না, 14-কে বা 15-কে কোনটাকে ধরবা, অর্থাৎ তখন কিন্তু দুটা মাঝখানে পড়বে। দেখো আমাদের যে সমস্যাটা তোমাদের সামনে নিয়ে আসছি, এখানে ডাটা দেওয়া আছে আমাদের 1, 2, 3, 4, 5, 6, 7, 8, এই 8টা আমরা নিয়েছি, এই 8টা কিন্তু আমরা এখানে এটা নিয়েছি। এখন এই 8টার ক্ষেত্রে তুমি মাঝখানে কোনটাকে ধরবা, আমাদের মাঝখানে কোনো সংখ্যা নাই, মাঝখানে কোনো ইয়ার নাই, 1, 2, 3, 4, আবার 1, 2, 3, 4, অর্থাৎ এই 14 এবং 15 এই দুটার মাঝখানে আমাদের এটা এ হবে, মাঝখানটাই। তাহলে কত হবে মাঝখানে, আমরা বলতে পারি যে স্যার এখান থেকে কাজ করি, সেটা হলো 2013 আর 2014 এর মাঝখানে হলো 2013.5, 2013.5 এটা মাঝখানে হবে। কারণ যদি বিশ্বাস না হয় তুমি এটা যোগ করে 2 দিয়ে ভাগ করো, এই জায়গা আমরা এখানে করেছি, এখানে 2013, 2014 যোগ ভাগ এখানে 2 ডিভাইডেড বাই 2 ইনটু 2013/0.5 হয়েছে। তাহলে এই যে এইটা হলো আমাদের এখন এ, আমরা এখানে সুন্দর করে একটা এ ধরে দিয়ে ফেলেছিলাম মাঝখানে, এখানে যে মাঝখানে কোনোটা নেই এই কারণে আমরা একটু ক্যালকুলেট করে বের করে নিলাম, এইটা যোগ করে 2 দিয়ে ভাগ, অর্থাৎ গড়, অর্থাৎ 13 আর 14 গড় বের করে 2013.5 হয়েছে। আর বাদ বাকি যা আছে সবগুলো সেম, আর কোথাও কোনো সমস্যা নাই। এখানে শুধু সমস্যা হয়েছিল আমাদের এই এ বের করতে, কারণ এ তো আমাদের লাগবে, এ লাগবে আমাদের এক্স বের করতে, এই যে এক্সটা ছোট এক্স যেটা আমরা বলছি, এই যে এই এক্সটা বের করতে গেলে আমাদের ওইটা আমাদের লাগবে। এখন দেখো আর বাদ বাকি সব সেম। এখন আগেরটা যেমন সুন্দর হয়েছিল, দেখো সুন্দর মানে কি, এটা আমরা আমরা 0 ধরেছিলাম, 0 হয়েছিল, এরপর যত উপরের দিকে উঠবো কমের দিকে -1, -2, -3, এরপরে কত উঠবে বলতে পারবা? হ্যাঁ, এটা বলতে নিঃসন্দেহে বলতে পারবা যে -5, এরপরে -7, -9, -11, আবার যদি নিচের দিকে আসি 1, 2, 3, 4, 5, 6, এইভাবে আমাদের এগুলা আস্তে আস্তে চলে আসবে। কিন্তু এইখানে যে বড় প্রবলেমটা হচ্ছে, এইখানে আমরা 0 পাচ্ছি না। কেন পাচ্ছি না? কারণ দেখো 10 মাইনাস হলো আমাদের হলো এইখানে হলো এই 13.5, তাহলে 2010 বিয়োগ 2013.5, তাহলে -3.5, এবারে -2.5, এবারে -1.5, এরপরে -0.5, এরপরে +0.5, 1.5। এখন তোমাকে বলে এখানে কত হবে, নিঃসন্দেহে তুমি বলতে পারো স্যার 4.5 হবে, এবার 5.5 হবে, এবারে জাস্ট ওটা ছিল 1, 2, 3, 4, 5, আর এইখানে আমাদের 0.5 যোগ হয়ে যাচ্ছে। আর আগের এই ডাটাগুলো এটা যোগ করে আমরা এটা পেলাম সামেশন y, এইগুলা যোগ করলাম মাল্টিপ্লাই ডিভাইডেড বাই 2, এটা আমরা এটা আমরা গুণ করলাম। আমরা কথা হলো কেন গুণ করলাম, এটা গুণ না করলেও হতো, এটা গুণন না করলেও হতো। আমরা এখানে যেটা করেছি, আমরা গুণ করার কারণটা হলো এই 0.5টাকে আমরা এখানে অ্যাভয়েড করার চেষ্টা করেছি। এই যে প্রত্যেকটাকে আমরা 2 দিয়ে গুণ করি, দেখো 2 দিয়ে গুণ 1, 1, 3, 5, 7 হয়। ঠিক এইটা কিন্তু আমাদের এই পয়েন্টটাকে আমরা অ্যাভয়েড করছি। যদি কেউ পয়েন্টটাকে অ্যাভয়েড মানে গুণন না করো, সেও অঙ্ক করতে পারবা, তবে একটু জটিলতা বা ভুলের সম্ভাবনা বেশি থাকবে। এই জন্য সবচেয়ে সহজ হয় এইটাকে, অর্থাৎ এই এক্স গুলোকে
আমরা করে 2 দিয়ে গুণ করে যেটা পেয়েছি সেটাকেই আমরা এখন x বলছি, ওটাকে আমরা অ্যাভয়েড করেছি পয়েন্টের কারণে, এটাকে আমরা আর x বলছি না, আমরা এটাই বলি। যদি কেউ এটা দিয়ে করো তারও অঙ্ক হবে, কোনো সমস্যা নাই, তবে একটু জটিলতায় পড়তে পারো। আমার সাজেশনটা হলো এটাকে 2 দিয়ে গুণন করে ওটাকে পরিপূর্ণতায় নিয়ে আসো, তাহলে পরে দেখো আমার সামেশন x 0 হয়ে যাচ্ছে। আর x যখন 0 হবে, x যখন 0 হবে তখন আমাদের এই অঙ্কটা করতে খুব সহজ হয়। কারণ x যদি 0 না হয় তাহলে পরবর্তীতে আমরা অনেক জায়গায় সমস্যা করতে পারি। মানে এখানে তখন ধরো অন্য কিছু হয়ে যাবে, এখানে ঝামেলা হয়ে যাবে, এই বিষয়গুলো আমাদের এখানে সবসময় নজর দিতে হবে। এখন দেখো এক্স ওয়াই, তাহলে এক্স এলো, এইটা হলো এক্স, এটা হলো, আমরা কিন্তু এইটাকে আর নিচ্ছি না, আমরা এটাকে আর বিবেচনায় নিয়ে আসবো না অঙ্ক করার জন্য, শুধুমাত্র আমরা এই এক্স বের করার জন্য আমরা এটা বের করেছিলাম। তাহলে 7 আর 40 গুণ করলাম, এই তোমরা জানো আমরা এইগুলো সব গুণ করে আমরা এই পর্যন্ত আমরা নিয়ে এসেছি। ঠিক আবার ওয়াই এক্স স্কোয়ার, এখানে 7 7 7 49 5 5 25, আমরা এইভাবে আমরা বের করে ফেললাম। এখন দেখো যদি কোনো তোমরা মনে করো না স্যার আমি এইটা দিয়েই করব, তাহলে তোমাকে গুণন করতে গেলে আবার ক্যালকুলেটর ইউজ করতে হতো, 3.5 ইন্টু 3.5, এখানে আবার তোমাকে এলোমেলো হয়ে যেত। এই জন্য আমরা এটা গুণন করে আমরা একটা ভালো সংখ্যাতে নিয়ে আসলাম। আচ্ছা, এখন এইগুলাকে ঠিক আগে আমরা যেভাবে অঙ্ক করেছি সেইভাবে আমরা বসিয়ে দিলাম। দেখো এখানে ওয়াই বার সামেশন x বাই n, সামেশন ওয়াই এইটা ভাগ 8, এখানে 8টা আছে কিন্তু বসিয়ে দিলাম। 44 বি, এখানে এক্স ওয়াই 92 92, এক্স স্কোয়ার 168, আমরা এটা বের হয়ে গেল। এই মানটা এখন আমরা বসিয়ে দিলাম, এক্স এবং ওয়াই এর মান সমীকরণে বসিয়ে। তাহলে এখন দেখো আমরা ঠিক আগের মতো, এটা কিন্তু আমাদের যে ডাটা কোশ্চেনে দেওয়া ছিল সেইটা, আর এইটা আমরা বের করেছি। এ বের করলাম, দেখো a ইকুয়াল টু 44, এই দেখো a ইকুয়াল টু হয়েছে আমাদের 44, এই 44 এখানে বসিয়ে দিলাম। আর b আগে যেমন 2 হয়েছিল এখন হয়েছে 5.55, আমরা 0.55 ইন্টু 7, 7 কোথা থেকে পেলাম, এই যে 2010 সালের এক্স দেওয়ার কথা আছে, এই যে 2010 সালের এক্স, অর্থাৎ এই যে এক্সটা এটা আমাদের 7 আছে, আমরা এখানে 7 বসিয়ে দিলাম, -7, মানে এইটা আমরা গুণন করে যোগ করলে এটা আসবে। ঠিক প্রত্যেকটা আমরা যোগ বিয়োগ করি তাহলে আমাদের এইভাবে এই বিষয়টা চলে আসছে সব আমাদের। এটা হলো এস্টিমেটেড, এটা মূল। ঠিক আগের মতোই যদি আমরা এখানে বসিয়ে দিই, এই ডাটাটাকে যদি আমরা আগের মতো বসিয়ে দিই তাহলে কি হবে, আমরা ওইভাবে নিয়ে নিলাম, এখন 8টা নিয়ে নিলাম। আর এখানে দেখো 38 থেকে আমরা 52 নিয়েছি, কারণটা কি, এখানে আমাদের দেখো 38 সর্বনিম্ন আছে আর সর্বোচ্চ আছে হলো এখানে 49। আমি বললাম এটা আমাদের বিবেক বুদ্ধি দিয়ে আমরা যে কোনো নিতে পারি। হ্যাঁ, তুমি এখানে 30 থেকে নিতে পারতে, 30 35 40 45, হ্যাঁ 50, এভাবে নিতে পারতে। আমার সুবিধা হয়েছে আমি এটা নিয়েছি, তুমি যে কোনো স্কেল নিতে পারো, তবে এখানে শর্ত হলো প্রত্যেকের দূরত্ব অবশ্যই অবশ্যই তোমাদেরকে সমান নিতে হবে। এখন এইভাবে ঠিক আগের মতোই আমরা 2010-এর 40, আমরা 40 সেটা নিলাম। এরপরে 2011-তে আছে হলো 41.25, আমরা 41.25 নিলাম। এখন এই যে পয়েন্টগুলো, এই পয়েন্টগুলো কিন্তু আসলে খুব বেশি স্কেল সঠিকভাবে নেওয়া যায় না, মোটামুটি তুমি একটু কলমটাকে সরিয়ে টরিয়ে বা পেন্সিল সরিয়ে এটা বসাতে পারো। এইভাবে প্রত্যেকটা 2012-তে দেওয়া আছে, যেটা 12-তে দেওয়া আছে 44, 12-তে 44, এরপরে 13-তে দেওয়া আছে 47, 13-তে 47, এরপরে 14-তে 43, এরপর 46, এরপর হলো 49, এরপর 45, এইগুলা বসে আমরা আগের মতো ড্যাশ ড্যাশ বা ডট ডট দিয়ে আমরা এইগুলোকে যুক্ত করলাম। এখন আসো এস্টিমেটেডটা। এস্টিমেটেডটা হলো আমাদের এইটা, দেখো এখানে 10,040। এখন আমাদের যে সমস্যা হয়েছে কি, এটাও 40 হয়েছে, এটাও 40.15 হয়েছে, এই 1.5টা দিয়ে একই জায়গায় পড়ে গেছে। এরপরটা আছে আমাদের হলো 41.25, 41.25 নিয়েছি, এখানে নিয়েছি হলো 42.35, 43.45, এইভাবে প্রত্যেকটাতে আমরা এই ডট ডট এগুলোকে আমরা নিয়ে নিলাম। দেখো এখানে কি সরল রেখা হয়েছে, আমি আবার বলছি যদি সরল রেখা না হয় তাহলে তোমাদের কিন্তু এখানে ভুল হবে, ভুল রাখবে। এই কারণে আমি তোমাদেরকে একটা বুদ্ধি দিয়ে দিই, যেহেতু তোমরা শিক্ষার্থী, তোমাদেরকে পরীক্ষায় ভালো রেজাল্ট করা তোমাদের একটা বড় রকমের একটা যোগ্যতা, এই জন্য আমি তোমাদেরকে বলবো সেটা হলো যে প্রথমটা আর শেষটাকে নিয়ে যাওয়া।
এটা যখন গ্রাফ পেপারে উপস্থাপন করবা প্রথমটা এবং শেষটা নিয়ে নেবা। প্রথমটা হলো 10, 10-এ আছে আমাদের 40, এটা 10.15 এটা নিয়ে নিলাম। আর সর্বশেষ যেটা আছে 47.85 আমরা এটা নিয়ে নিলাম। এখন আর এইটা ঠিক হলো কিনা, এই প্রথমটা সেটা ঠিক আছে কিনা, এই জন্য মাঝখানে আমরা 2-1 নিয়ে নেব। সবগুলো নেওয়ার দরকার নেই, সবগুলো নিলে রেট সরলরেখা তোমরা আঁকাতে পারবে না, কারণ 0.5 আছে তো একটু এলোমেলো হয়ে যাবে। এই জন্য মাঝখানে দুটো নিয়ে টানটাকে দিয়ে নাও, রেখা টেনে নাও, এরপরে ওইগুলা মোটামুটি বসিয়ে দিবা। দেখবে এখানে তোমাদের একটু সহজ হবে। বলতে পারো যে এটা একটা বিকল্প টেকনিক, এটা স্যারদের চোখ ফাঁকি দেওয়ার জন্য। তারপরেও যে তোমরা শিক্ষার্থী, আমি চাই যে তোমরা মার্কটা ভালো করো, রেজাল্ট ভালো করো, কারণ পরীক্ষার রেজাল্ট কিন্তু চাকরির জীবনে বা ভবিষ্যৎ জীবনে একটা গুরুত্বপূর্ণ বিষয়। তাহলে মোটামুটি এটা আমরা জোর এবং বিজোরে আমরা শিখলাম। এটা কিন্তু পরীক্ষায় এসেছে, আমাদের ন্যাশনাল ইউনিভার্সিটির পরীক্ষায় দেখবা কোশ্চেন দেওয়া আছে, যে কোনো বইয়ের পিছনে ন্যাশনাল ইউনিভার্সিটির যে কোশ্চেন গুলো হয় বিগত বছরের মোটামুটি 4-5 বছরের কোশ্চেন দেওয়া থাকে। তোমরা সেখানে দেখবা, দেখে প্র্যাকটিস করো। যদি কোনো জায়গায় প্রবলেম হয় তাহলে তোমার সংশ্লিষ্ট টিচারদের সাথে এই ব্যাপারটা নিয়ে ডিসকাস করতে পারো, বা ফ্রেন্ডরা একসাথে বসে সেমিনারে ওয়ার্ক করতে পারো। এখন দেখা যাক আমার আজকের সর্বশেষ যেটা আমি তোমাকে পড়াবো, এটা হলো আমাদের মুভিং এভারেজ মেথড, চাহিদা পূর্বানুমানের 40 নং গড় পদ্ধতি, মুভিং এভারেজ মেথড। এই মুভিং এভারেজ মেথডটা এটা কিন্তু আমাদের পরীক্ষায় সবচাইতে বেশি এসেছে। তুমি যদি বিগত 5 বছরের কোশ্চেন স্টাডি করো, 3 থেকে 4 বার এসেছে মুভিং এভারেজ মেথড, আর 1 থেকে 2 বার এসেছে আমাদের লিস্ট স্কোয়ার মেথড। মুভিং এভারেজ মেথডটা এটা কি খেয়াল করে দেখো, যে 40 নং গড় পদ্ধতি হলো কালীন সারি হতে সাধারণ ধারা, সেটা ঊর্ধ্বমুখী হোক বা নিম্নমুখী হোক, নির্ণয়টা অন্যতম পদ্ধতি। অর্থাৎ সাধারণ ধারা নির্ণয়ের এটা ঊর্ধ্বমুখী হোক বা নিম্নমুখী হোক, এইটা নির্ণয়ের একটা বেসিক একটা মেথড হলো, মেইন মেথড হলো এখানে আমাদের মুভিং এভারেজ মেথড। আর এই মুভিং এভারেজ মেথডে এটা বের করার জন্য আমরা সাধারণত মুভিং যেহেতু মানে কয়টা মিলে মানে ক্রমযোজিত বলা হয়, ক্রমযোজিত, এইটা বের করতে গেলে আমাদের যতগুলো পদ্ধতি আছে সেখানে 3 বছর মেয়াদি হতে পারে, 3 ইয়ারলি মুভিং, 4 ইয়ারলি মুভিং, 5 ইয়ারলি মুভিং এবং 9 ইয়ারলি পর্যন্ত, 9 ইয়ারলি এই পর্যন্ত আমাদের হতে পারে। যখন আমরা 3 বছর করবো এগুলো তোমরা দেখো যে যত বছর 40 নং গড় নির্ণয় করা হবে তত বছরকে এই ক্ষেত্রে পর্যায়কাল বা সময়কাল ধরা হবে। যত পরীক্ষাতে যত বছরে তোমাকে বলবে 3 বছর যদি করো 3 বছরের গড় বের করতে হবে, যদি বলে 4 বছরের ভিত্তিতে বের করো তাহলে 4 বছরের গড় বের করতে হবে, যদি বলা হয় যে তুমি 5 বছরের বের করো তাহলে প্রতি 5 বছরে তোমাকে বের করতে হবে। দেখো এখানে অনেক কিছু লেখা আছে, তার মূল থিমটা হলো এরকমের। যদি বলো 3 বছরে তাহলে একটু এখানে দেখো যে এইখানে যেটা হয়েছে আমরা 3 ইয়ার 1, ইয়ার 2, ইয়ার 3 এটা যোগ করেছি, যোগ করে 3 দিয়ে ভাগ করেছি। আবার সেকেন্ডটা করছে কি ইয়ার এই 1টা বাদ, আবার 2 ধরেছি, 2, 3 আবার 4 যোগ করেছি ভাগ 3। আবার এখানে দেখো যেহেতু 2 বাদ, এখানে 3, 4, 5 ওই আরেকটা বের করি তাহলে 3 বাদ, 4, 5, 6 আমরা এইভাবে 3 বছরের 40 নং গড় আমরা বের করতে পারি, এভাবে দেওয়া আছে। এখন যদি এটাই যদি আসে যে 4 ইয়ারলি 4 বছর মেয়াদি, তাহলে কি হবে? তখন দেখো 4 বছরকে যোগ করব, ইয়ার 1, 2, 3, 4 এই 4টা যোগ করে 4 দিয়ে ভাগ, আবার এখানে একটা বাদ দেব, ইয়ার 2, 3, 4, 5 নিলাম, আবার 5 এর পর আবার 6 নেব, আবার একটা বাদ, মানে একটা ধরবো একটা বাদ দেবো, একটা মানে ভবিষ্যতে ধরবো প্রতিটা বাদ দেবো, দিয়ে 4 দিয়ে আমরা ভাগ করেছি, এইভাবে আমরা বের করব। এখন যদি বলে যে ঠিক আছে তাহলে 5 বছরে বের করো, তাহলে আমরা বের করবো 1, 2, 3, 4, 5 ভাগ 5, আবার 2, 3, 4, 5, 6 ভাগ 5, আবার 3, 4, 5, 6, 7 আবার ভাগ 5, আমরা এইভাবে বের করতে পারবো। এখন দেখো এই বিষয়গুলো আমরা একটু আগে গ্রাফের মানে অঙ্ক করার আগে এই বিষয়টা তোমাদেরকে আমি দেখাচ্ছি। এখানেও কিন্তু জোর বিজোরের প্রশ্ন আসে, আর কেন আসে? কারণ মাঝখানে আমাদের গড়টা বসাতে হয় তো। এখন দেখো 3 বছরের 40 নং গড়, 3 বছরের 40 নং গড় যেটা হবে 3 বছর 40 নং গড় হলে আমাদের এইভাবে আসবে, এইটা যোগ করে 2 দিয়ে ভাগ, 3 দিয়ে ভাগ, আবার এই 3টা যোগ করে আবার 3 দিয়ে ভাগ, আবার এই 3টা যোগ করে 3 দিয়ে ভাগ, এভাবে করলাম আমরা। যখন বেজোড় যখন জোর হবে, যখন
এটা আমাদের জোড় সংখ্যা হবে। তখন দেখো 1 2 3 4, এই 4টা যোগ করে আমরা কিন্তু মাঝখানে বসাতে হবে, কিন্তু পাচ্ছি না, দিলাম এখানে। আবার এইটা বাদ দিয়ে আবার এটা দিলাম, দিয়ে আবার এখানে বসালাম। এখন এইটাতে বসালাম, ইয়ার নাই, আমরা এখানে এটা যোগ করে 2 দিয়ে ভাগ করে বসাই দিলাম। এখন দেখো এই অঙ্কটা সেম আগের মতোই 1 2 3 4 5 6 7 8 গেল। এখানে দেখো বসালাম, এগুলো ডাটা নিলাম। এখন 3, এই যে এটা 412 38 46, এটা এই 3 বছরের যোগ করে 3 দিয়ে ভাগ করে এখানে বসিয়ে দিলাম। আবার এইটা বাদ, আবার এই তিনটা যোগ করে এখানে বসিয়ে দিয়েছি। আবার এই তিনটা যোগ করে এখানে বসিয়েছি। আবার এই তিনটা যোগ করে আমরা এখানে বসিয়ে দিয়েছি। এইভাবে আমরা বের করে নিলাম। এখন দেখো আমরা এইভাবে আগের মতো গ্রাফে নিলাম। এই যে এই ডট 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 গুলো, এইটা হলো আমাদের টাইম ট্রেন্ড মুভিং এভারেজ, এটা আমরা নিজেরা বের করলাম। আর এইটা হলো অরিজিনাল ডাটা, ঠিক আগের মতো 2011-তে 2010 ছিল, 2012-তে 38, এইভাবে আমরা এগুলো বসে নিয়েছি। এটা আগে আমরা, এটা যে আমাদের অরিজিনাল ডাটা, এটা আমাদের লাগা ক্যালকুলেটেড ডাটা গেল। ঠিক একইভাবে দেখো উদাহরণ 2004 বছরের, 4 বছরের সমস্যা দেখো 1 2 3 4, এই 4টা বছরের যোগ করে, এই 4টা বছর যোগ করে মাঝখানে বসিয়েছি। আবার এটা বাদ, আবার এই 4টা যোগ করে আমরা এখানে বসিয়েছি, মানে মাঝখানে বসাতে হবে। কিন্তু কিন্তু দুর্ভাগ্য মাঝখানে কোনো ইয়ার নাই, এই কারণে করছে কি আবার এইটা এবং এইটা যোগ করে এই 67 167 আর একটু 5 যোগ করে আমরা 2 দিয়ে ভাগ করে এখন এই ইয়ারে আমরা এটা পেয়েছি। আর ঠিক ততভাবে এই ইয়ারে এটা পেয়েছি। একটু এগুলো দেখে নেবা সুন্দর করে, আমি তোমাদের একটু দেখাচ্ছি। দেখো একটু ছোট করে দেখাই দিচ্ছি, যে কোনো সময় আমার এটা ক্লাস শেষ হয়ে যেতে পারে, টাইম বোধ 1 মিনিট সময় আছে। এইভাবে দেখো আমরা এটা বসে দিয়েছি, ঠিক এইভাবে। এখন গ্রাফ পেপারে আমরা এই ডাটাগুলো নেব, আর এই ডাটাগুলো নেব, এইটা নেব, এটা নেব না, কিন্তু এইটা নেওয়া যাবে না, নিতে হবে আমাদের এইটা, কারণ এটার আমাদের কোনো ইয়ার নাই। আমরা এই গ্রাফ পেপারে আমরা এটা নিয়েছি। দেখো আমি একটু বড় করছি, তোমরা একটু দেখো। এইভাবে নিয়ে আমরা শেষ করলাম। এইটা তোমরা দেখে নেও। আমার ক্লাস আজকে এ পর্যন্ত শেষ। এখন আমি যেটা করব সেটা হলো আগামী ক্লাসে তোমাদের নতুন চ্যাপ্টার শুরু করব। আশা করি তোমরা ইমিডিয়েট বইপত্র কিনে নেবা, বইপত্র কিনে নিয়ে এইগুলো তোমরা এটা অবশ্যই দেখবা। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনায় আজকে আমি শেষ করছি। খোদা হাফেজ। তারপরেও এই বিষয়টাকে আমি একটু হলেও আবার তোমাদেরকে আমি স্লাইডে দেখাচ্ছি, যাতে তোমরা যদি সম্ভব হয় পরে এগুলা আবার পড়ে রিড করতে পারো। একটু দেখো এখানে এই, এরপরে তোমরা এখানে মিউট করে নিয়ে বা এটাকে মুখটাকে বন্ধ করে নিয়ে এটা তোমরা এটাকে পরে আবার দেখতে পারো। এই জন্য আমি আবার দেখাচ্ছি যতক্ষণ আমার টাইমটা এখানে আমি পাই। দেখো এখানে কি রাখিয়েছি, এইটা খেয়াল করে দেখো। বন্ধ হয়ে গেলে বন্ধ হয়ে যাবে, যতক্ষণ বন্ধ না হয় ততক্ষণ আমি তোমাদের সাথে এইভাবে সংযুক্ত থাকছি। সবাই ভালো থাকবে, সবাই বাসায় থাকবে, সুস্থ থাকবে। আর আমরা সৃষ্টিকর্তার কাছে দোয়া করি, সৃষ্টিকর্তার জন্য আমাদের এই অস্বস্তিকর পরিবেশ এবং ঝুঁকিপূর্ণ পরিবেশ থেকে আমাদেরকে রক্ষা করেন। সবাই ভালো থাকবে, দেশের জন্য, দেশের কল্যাণের জন্য কাজ করবে, নিজের পরিবারের জন্য কাজ করবে, বাবা মার কথা শুনবে এবং মানুষের মতো মানুষ হবে। এটাই আমার প্রত্যাশা। শুধু আমার না, জাতির প্রত্যাশা করে তোমাদের কাছে। এটা তোমরা এটা সবসময় খেয়াল রাখবে এবং জাতিকে ভালো কিছু উপহার দিবে। এই কথা বলে আমি আজকে আমার ক্লাস শেষ করছি। খোদা হাফেজ, খোদা হাফেজ, আল্লাহ হাফেজ। আবার